ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। স্যার, আমার নাম শক্তি সামন্ত। আমি হাওড়া উলুবেড়িয়া ডিস্ট্রিক্ট থেকে। আমি স্যার 2018-তে হেলথ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক পাস করি। তারপরে স্যার আমি একটা পলিটেকনিক কলেজে অ্যাকচুয়ালি অ্যাজ এ লেকচারার আমি জব করছি, বারাগড়া পলিটেকনিক কলেজ। একটু মাউথ পিসটাকে তুলে পরে কথা বলো, কথাটা ব্রেক হচ্ছে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ বলো, তুমি এখন কোথায় কাজ করছো? আমি এখন বারাগড়া পলিটেকনিক, ঝাড়খণ্ডে একটা পলিটেকনিক কলেজ, সেখানে আমি এখন পড়াচ্ছি। আচ্ছা, কত বছর পড়াচ্ছো এখানে? এখানে আমি স্যার বেশি দিন হয়নি, 6 মাস 7 মাস হলো। তার আগে আমি জামশেদপুরে একটা কলেজে পড়াতাম। আচ্ছা, মোটামুটি তোমার টিচিং এটা এক্সপিরিয়েন্স কত দিনের? টিচিং এক্সপিরিয়েন্স স্যার মোটামুটি 5 বছরের মতো হয়ে গেছে। 5-10? 5 বছর মানে 2019 থেকে আমি অ্যাকচুয়ালি জয়েন করেছি, 2019 ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ, তোমার কথাটা বারবার তো ব্রেক করছে। 5 বছর বলছো নাকি, বুঝতে পারলাম না। হ্যাঁ, ওই মানে 4.5-5 বছর মতো হয়ে গেছে। আচ্ছা, তুমি কোন কোন বিষয়গুলোকে পড়াও জেনারেলি? জেনারেলি স্যার আমি সয়েল মেকানিক্স পড়াই। আহ, আহ, আমি সয়েল মেকানিক্স পড়িয়ে ফ্যাক্টর করিয়েছি, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি। আচ্ছা, তুমি চয়েস কি দিয়েছো, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস? ফার্স্ট চয়েস দিয়েছি পিডব্লিউডি, সেকেন্ড চয়েস দিয়েছি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর থার্ড চয়েস দিয়েছি ইরিগেশন। আচ্ছা, তুমি তো টিচিং এক্সপিরিয়েন্সের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। তাহলে তুমি যে মানে যে জবটার জন্য অ্যাপ্লাই করেছো, তুমি তার রোল রেসপন্সিবিলিটিস জানো? রোল রেসপন্সিবিলিটি ডিফারেন্ট ডিপার্টমেন্টের ব্যাপারে আমি স্টাডি করেছি, এবং সে হচ্ছে প্র্যাকটিক্যাল সেরকম এক্সপ্লোজার নেই। না, আমি বলতে চাইছি, তুমি ধরো পিডাব্লিউডি তে আসবে বা পিএইচই তে আসবে, যেখানে আসবে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার যেখানে কাজ করবে, সেখানে তো তোমার কাজ হবে ডাইরেক্ট লেবার ডিলিং করা, সাইটে প্র্যাকটিক্যাল কাজ করানো, সাইটের প্রবলেমগুলোকে সলভ করা, এই সমস্ত জিনিসপত্র তোমার কাছে আসবে। বা কোনো কিছু একটা গোলমাল হচ্ছে সেটা রেজ করা, নন কনফর্মেটিভ রেজ করা, তো এই সমস্ত জিনিসপত্র তো মানে তুমি এটার সঙ্গে তো ওয়াকিবহল নও। তো তুমি যখন চাকরিটা পাবে, তাহলে তুমি সেগুলোকে কিভাবে কাউন্টার করবে? সিচুয়েশন, অ্যাডভার্স সিচুয়েশন টিচিং এও আছে অ্যাকচুয়ালি, কিভাবে ওয়ার্ক কালচার মেনটেন করা হয়। তো সামহাও এই এক্সপিরিয়েন্সটা আমি দিয়ে আমি ওখানে যে আমাকে কিছু সিচুয়েশন আমাকে হ্যান্ডেল করতে হবে, সেটা আমি পারবো। না না, আমার প্রশ্নটা মনে হয় তোমার কাছে ক্লিয়ার হচ্ছে না। আমি বলতে চাইছি যে তোমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা টিচিং এক্সপিরিয়েন্স আছে। ইউ আর গুড ইন টিচিং, আমি জানি, আমি ধরে নিলাম যে তুমি গুড ইন টিচিং, তোমার থিওরিটিক্যাল প্রচুর ইয়ে রয়েছে, মানে থিওরিটিক্যাল তোমার যে কনসেপ্ট সেগুলো অনেক বেটার, সব ঠিক আছে। বাট তোমাকে তো আলটিমেটলি যেয়ে পরে ওখানে লেবার হ্যান্ডেলিং, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো সাইটের যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে, কিছু ভুল হচ্ছে, তো সেই জায়গাটা তুমি কিভাবে কোপ আপ করবে, মানে কোপ আপ উইথ হয়ে উঠবে সেই জায়গাটার সাথে? স্যার আমি ইনস্ট্যান্টলি তো কোপ আপ হতে পারবো না, বাট আমি ধীরে ধীরে জিনিসটা ধরো শিখে নেবো। তোমাকে একটা আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। ধরো তুমি দেখলে তুমি সাইটে গেছো প্রথম দিন, সাইটে যেয়ে পরে তোমাকে ধরো কোনো একটা রোডের পিডব্লিউডি তেই ধরো তোমাকে নেওয়া হয়েছে, তোমাকে একটা রোড হচ্ছে সেখানে তোমাকে পাঠানো হয়েছে, দিয়ে সেখানে রোড হচ্ছে, ফ্লেক্সিবল পেভমেন্ট তৈরি হচ্ছে। তো ধরো হচ্ছে এবারে ওখানে জিএসবিটা, যেটা মানে জিএসবি যে আমাদের লেয়ারটা রয়েছে, সেটা মোটামুটি তুমি যেয়ে পরে দেখছো ওখানে লেইং হয়ে পড়ে রয়েছে। দিয়ে তুমি জিজ্ঞেস করলে ওখানে যে আচ্ছা, এখানে যে জিএসবিটা হয়েছে সেটা কতদিন হয়েছে? তো ওরা বললো স্যার এটা মোটামুটি স্যার 3-4 মাস হয়ে গেছে জিএসবি লেইং হয়ে এখানে পড়ে আছে। এবারে ওরা চাইছে এর উপরে কি করবে, এর উপরে ডিবিএম চাপাবে। তো তুমি কি করবে? তুমি বলবে যে হ্যাঁ ডিবিএম চাপিয়ে দাও? না, ওর মাঝখানে একটা কোড কভার করতে হবে, ট্যাগ কোড। আচ্ছা, ট্যাগ কোড মানে সঙ্গে সঙ্গে ওখানে ট্যাগ কোড করিয়ে তারপরে ডিবিএম চালিয়ে দেবে? মানে ওই যে 2 মাস 3 মাস যে পড়ে আছে তার কোনো এফেক্ট হতে আসবে না বলছো? আচ্ছা, গ্যানুলার সাবজেক্ট যদি 2 মাস পড়ে থাকে,
তাহলে স্যার ওটা তো অলরেডি কম্প্যাক্টেড হয়ে যাবে। হ্যাঁ, মানে আরো বেটার হয়ে গেছে বলছো? মাস করে থাকলে ডেফিনেটলি তো কম্প্যাকশনটা আসবে যদি ওপর দিয়ে দেখুন মুভমেন্ট করে, তোমার কম্পারেটিভলি ডেন্স কথাগুলো হয়ে যাবে তোমার কিছু। কথাগুলো ক্লিয়ার আসছে না। তুমি কি তুমি ছেড়ে দাও, তুমি এটা বাদ দিয়ে পরে লাউড স্পিকারে কথা বলো, আমার মনে হয় কথাগুলো শোনা যাচ্ছে না। এটা বন্ধ করে দাও, লাউড স্পিকারে বলো। লাউড স্পিকারে বললে অসুবিধা নেই তো? হ্যাঁ, একটু কাছে এসে বলো, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ স্যার, আমার আওয়াজ আসছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আমি ওটাই বলছিলাম স্যার, যদি অ্যাকচুয়ালি 2 মাস যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে আমার ঠিক মানে আইডিয়া হচ্ছে না স্যার। এইটাই তো আমি তোমাকে বলতে চাইলাম, যে তার মানে কি তুমি প্র্যাকটিক্যাল জায়গাটার সাথে তুমি কোপ আপ করতে পারছো না। তো সেটা তুমি কিভাবে কোপ আপ করবে? আমি তোমার কোশ্চেনটা আমি এই জন্যই করলাম, এই কোশ্চেনটা, যে তুমি ওই প্র্যাকটিক্যাল জায়গাটাকে কিভাবে, দেখো তোমাকে এই প্রশ্নটা কিন্তু করতেই পারে, তুমি টিচিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তুমি একটা জায়গাতে এসে পরে তুমি যেখানে এক্সিকিউশনের কাজে যুক্ত হতে চাইছো, তো সেই জায়গাতে এটা খুব কমন প্রশ্ন তোমার কাছে, যে তুমি এই জবটার সাথে, এই রেসপন্সিবিলিটির সাথে কিভাবে তুমি নিজেকে যুক্ত করবে। তো তোমাকে তো এই জায়গার এক্সপিরিয়েন্সটা কিছুটা হলেও রাখতে হবে। আমি জানি আমি তোমাকে সয়েল থেকে প্রশ্ন করলে ইউ উইল গিভ 100%, তুমি আমার থেকে বেটার অ্যান্সার দেবে, কারণ আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে রয়েছি, তুমি থিওরিটিক্যাল ফিল্ডে রয়েছো, তুমি আমার থেকে বেশি এই জিনিসপত্রগুলো জানো। মানে আন্ডারস্টুড, মানে আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরেছো, আমার পয়েন্ট অফ ভিউটা? যাই হোক, আমি জানি তোমাকে সয়েল থেকে প্রশ্ন করলে, বা তোমাকে যদি আমি এখন প্রশ্ন করি, নর্মাল তোমাকে যদি প্রশ্ন করি যে কম্প্যাকশন আর কনসোলিডেশনের ভিতর পার্থক্য কি, আমি জানি তুমি আমাকে বেটার অ্যান্সার দেবে, মানে একটা বইয়ের থেকেও বেটার অ্যান্সার দেবে। যাই হোক, ইটস ওকে। আচ্ছা, ঠিক আছে। তোমার বিল্ডিং বিল্ডিং টিল্ডিং এসব দেখো, বিল্ডিং কনস্ট্রাকশন হ্যাঁ না, এসব জিনিসপত্র, কারণ তোমার তো রোডেই হবে এরকম তো কোনো মানে নেই। তোমাকে পিডাব্লিউডি ইয়েতেও দিতে পারে, বিল্ডিংসে দিতে পারে, বা হয়তো তোমার আরবানে এলো, আরবানের বিল্ডিং দেখতে হতো হলো, বা পঞ্চায়েতের ক্ষেত্রে হতো। তোমার কি আইডিয়া আছে এসব সম্পর্কে? বিল্ডিং এ বলতে হ্যাঁ মোটামুটি আইডিয়া আছে স্যার। আচ্ছা। আচ্ছা, কংক্রিট মিক্স ডিজাইন জানো? কংক্রিট মিক্স ডিজাইন কি জিনিস? হ্যাঁ স্যার। কোন কোড ধরে করা হয়? আইএস 10262, হ্যাঁ, কত? ইয়ারটা কত? 2000 2009 স্যার। 2009? আচ্ছা। আচ্ছা, তুমি কি কি পড়াও বললে? সয়েল আর? আমি যে সয়েল মেকানিক্স পড়াই, জিরো স্ট্রাকচারও পড়িয়েছি। এই মুহূর্তে এই সেমিস্টারে আমি এনভায়রনমেন্ট ইরিগেশন দুটো পড়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তুমি সয়েল যখন পড়িয়েছো, আচ্ছা একটা প্যাসিভ আর্থ প্রেসার কাকে বলে বলো, আর তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দাও দেখি। প্যাসিভ আর্থ প্রেশার যখন বেসিক্যালি রিটেনিং বলে মুভমেন্টটা টুয়ার্ডস দ্য ব্যাকফিল হয়, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি স্যার সয়েলটা অ্যাকচুয়ালি যে যে ল্যাটারাল আর্থ প্রেশার হয় সেটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং আফটার সার্টেন টাইম সয়েল ফেল করে। এবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে গেলে যখন আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি যেমন সিট পাইল ইউজ করছি, তো সিট পাইলের ক্ষেত্রে বেসিক্যালি যে বটম পোর্শন অফ সিট পাইল যেটা সেটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ওখানে অ্যাকচুয়ালি প্যাসিভ আর্থ প্রেশার আছে। এই যে প্যাসিভ আর্থ প্রেসার আসে, কেন আসছে এখানে প্যাসিভ আর্থ প্রেসারটা? কেন প্যাসিভ আর্থ ওয়ালটা প্রেশার আসছে যখন কেন ওয়ালটা মুভ করছে? ওয়ালটা মুভ করছে বেসিক্যালি যখন মানে সিট পাইলের ক্ষেত্রে যখন মানে টপ পোর্শনটা যখন মানে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আর্থ প্রেশারের জন্য যখন ফেল করবে, হুম। তখন অটোমেটিক্যালি যে বটম পোর্শনটা আছে হুম। ওটা অ্যাকচুয়ালি টুয়ার্ডস দ্য ব্যাকফিল হবে। তো সেক্ষেত্রে ওখানে প্যাসিভ আর্থ প্রেশার জেনারেট হবে। আচ্ছা। আচ্ছা, র্যানকিনের নাম শুনেছো? র্যানকিন? হ্যাঁ, র্যাঙ্কিং। র্যানকিন মানে কিসের সাথে যুক্ত, মানে ওনার যে থিওরি গুলো সেটা কিসের সাথে যুক্ত?
ওনার থিওরিগুলো বেসিক্যালি গ্র্যানুলার সয়েলের যে আর্থ প্রেশার ক্যালকুলেশনের অ্যাজাম্পশনের সাথে যুক্ত আছে। আচ্ছা আচ্ছা, সয়েল স্টেবিলাইজেশন সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ স্যার, সয়েল স্টেবিলাইজেশন মানে সয়েলের শেয়ার স্ট্রেনকে ইমপ্রুভ করানো হয়। ওটা মেকানিক্যাল প্রসেসেও করা যায়, যেমন ডিফারেন্ট গ্রেড সয়েল ইউজ করতে পারি যাতে করে ইন্টারলকিং হয়, কিংবা কেমিক্যাল স্টেবিলাইজেশনও করতে পারি আচ্ছা, বাই ইউজিং লাইন। কোনো একটা এমব্যাকমেন্ট আছে, সেই এমব্যাকমেন্টটাকে আমরা কত রকম ভাবে সয়েল স্টেবিলাইজেশন করতে পারি? যদি এমব্যাঙ্কমেন্টটা আর্থেন এমব্যাঙ্কমেন্ট হয়, তাহলে আমরা যে কোর আছে এমব্যাঙ্কমেন্টের কোর, ওখানে স্যার আমরা বেসিক্যালি ক্লে অনলি ক্লে ইউজ করবো না, যাতে ক্লে সোয়েলিং আর সিঙ্করেজ প্রপার্টিস বেশি। তোর সাথে ফাইন স্যান্ড আমি ইউজ করতে পারি, ওটা সল্টি ওয়াটার আচ্ছা, ইউজ করতে ফিল্টার পারি যাতে মিডিয়া বলতে সলিড। আমরা কি বুঝি? ফিল্টার মিডিয়া ফিল্টার মিডিয়াম যেটা বেসিক্যালি করা হয়, যেটা ওই যে মানে ওয়াটারের সিপেজ প্রেশারটাকে কমানোর জন্য ইউজ করা হয়। এটা কোথায় কোথায় ইউজ হয়? এটা ফিল্টার মিডিয়া ইউজ করা হয় মানে অ্যাজ এ রক টু, মানে যে আর্থেন ড্যাম আছে তার টোতে ইউজ করতে পারি মানে আমরা, কিংবা যখন সেখানে স্যান্ড বয়েলিং হচ্ছে সেখানে আমরা ইনভার্টেড ফিল্টার ইউজ করতে পারি। স্যান্ড বয়েলিং মানে কি? স্যান্ড বয়েলিং মানে হচ্ছে ধরুন ওটা যখন লুজ স্যান্ড হবে, তো মানে কোয়েশনলেস সয়েলের জন্য বেসিক্যালি হয়, যখন আপওয়ার্ড সিপেজ হয়, আপওয়ার্ড সিপেজ প্রেশার যখন অ্যাকচুয়ালি মানে ইফেক্টিভ স্ট্রেসের যখন ইকুয়াল হয়ে যায়, হুম। তখন অ্যাকচুয়ালি সয়েল পার্টিকেলস অ্যাকচুয়ালি মানে ডিসপ্লেস হতে শুরু করে। ফ্লোনেট কি? ফ্লোনেট ফ্লোনে বেসিক্যালি স্যার এটা একটা যে সিপেজ হচ্ছে, সেই সিপেজের যে বেসিক্যালি যে প্যাটার্ন ওইটাকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করা হয়। আচ্ছা আচ্ছা, ধরো কোনো একটা রাস্তা রয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পটহোলস রয়েছে, প্রচুর পটহোলস রয়েছে। তো পটহোলস হওয়ার কারণটা কি এর পিছনে? মানে রাস্তাটাতে কি প্রবলেম হয়েছে যে এত পটহোলস তৈরি হচ্ছে? বেসিক্যালি পটহোলস হচ্ছে বেসিক্যালি ড্রেনেজ ড্রেনেজ অ্যাভেলেবিলিটি বা ড্রেনেজ এটা একটা প্রবলেম আছে, মানে ওয়াটার ওখানে স্টোর হচ্ছে, তো ওয়াটার ড্রেনেজ স্টোর যখন হচ্ছে ঠিকঠাক পটহোলে? হয় না। না না, পটলস অ্যাকচুয়ালি হওয়ার পিছনে কারণ হচ্ছে প্রপার ড্রেনেজ না হওয়ার কারণে। তো ওটা ধীরে ধীরে কি হয় কি সাবগ্রেড মধ্যে আন্ডুলেশন আছে, আর ওইটা ধীরে ধীরে টপ লেয়ারের মধ্যে গিয়ে অ্যাকচুয়ালি এফেক্ট করে, যাতে করে কি আহ, ওটা পটলস তৈরি হয়। মানে তুমি বুঝতে পারলে যে তুমি কি বললে? ব্যাপারটা বুঝতে পারলে? তুমি যে কথাটা বলছো তুমি সেটা রিয়েলাইজ করে বলছো তো? স্যার পটলস যখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভিজি ভিজি টেন কি? ভিজি টেন, ভিজি টেন বলতে কি মানে বুঝি? ভিজিটেন যেটা ভিসকোসিটি গ্রেড বেসিক্যালি 10 এখানে বোঝানো হচ্ছে। ভিসকোসিটি গ্রেড 10 বলতে আমরা কি বুঝি? ভিসকোসিটি গ্রেড 10 বলতে এখানে আহ, এটা বেসিক্যালি বিটুইন হ্যাভিং লোয়ার ভিসকোসিটি। আরে টেনটা কি? টেনটা যে টেন কেন বলছি আমরা? টেন, ভিজি টেন, ভিসকোসিটি গ্রেড 10, এই টেনটা কেন বলছি? এটা তো টেনটা ভিসকোস টেনটা মানে মানে এই মুহূর্তে মনে পড়ছে না স্যার। আচ্ছা, আহ, তুমি বলো আমাকে যে কুইক সয়েল, কুইক সয়েল বলতে আমরা কি বুঝি? কুইক সয়েল, সরি স্যার, কুইক সয়েল, কি কুইক সয়েল? সয়েল, পিট সয়েল। কুইক কুইক, কিউ ইউ আই সি কে, কুইক। উইক সয়েল। হ্যাঁ। উইক সয়েল বেসিক্যালি যেটা অ্যাকচুয়ালি মানে সবচেয়ে বেশি সেন্সিটিভিটি হবে, কত হবে? যেটা বেসিক্যালি গ্রেটার দেন 16 সেন্সিটিভিটি। আচ্ছা, সেন্সিটিভিটি কি? সেন্সিটিভিটি বেসিক্যালি মেজার করা হয় যে বেসিক্যালি
unconfined compressive strength of basically undisturbed soil by unconfined compressive strength of undisturbed soil. আনকনফাইন্ড স্ট্রেংথ থেকে আমরা কি পেয়ে থাকি? হ্যাঁ, টেস্টটা থেকে আমরা কি আনকনফাইন্ড পেয়ে থাকি? এখান থেকে আমরা স্যার আনড্রেন কোহেশন পেয়ে থাকি। মানে আনড্রেন্ড কোহেশন পেয়ে থাকি, সেটা কি আনড্রেন্ড কোহেশনটাকে আমরা স্যান্ডেরও পেয়ে থাকি? না না না, এটা স্যান্ডের ক্ষেত্রে হবে না। তাহলে তুমি যখন সেনসিটিভিটি বলছো তখন ইউসিএস অফ সয়েল কেন বলছো? ওটা ক্লে হবে স্যার। তুমি তো বললে যে সয়েল, ক্লে তো বলোনি। না, ওটা ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সয়েল বলতে কি বুঝি? সয়েল বলতে আমরা ক্লেটাকেও সয়েল বলবো আর স্যান্ডটাকেও সয়েল বলবো? হ্যাঁ স্যার, সয়েল বলতে আমরা মানে আর্থ আর্থ সারফেসের উপরে মানে বেসিক্যালি মানে সয়েল বলতে আমরা বুঝি যার মধ্যে স্যার বেসিক্যালি ভয়েডস থাকবে, বেসিক্যালি মানে আচ্ছা, ছোট ছোট মন্ট পোর্স মন্ট থাকবে। মোরোলানাইট, মন্ট মোরোলানাইট যেটা, সেটা জেনারেলি কোন আর্থে দেখতে পাওয়া যায়, কোন ওটা সয়েলে? বেসিক্যালি স্যার ওটা ব্ল্যাক কটন সয়েলে বেসিক্যালি দেখতে পাওয়া যায়। আর 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 স্যার দেখতে পাওয়া যায় ওইটা হচ্ছে মন্ট মোরোলানাইট সয়েল। মন্ট মোরোলানাইট বেসিক্যালি যার মধ্যে সোইলিং সিঙ্গেজ প্রপার্টিজ হ্যাঁ, বেশি হয়, ব্ল্যাক এটা কটন বেসিক্যালি সয়েল তো হলো, আরেকটা কি, আরেকটা যেটা কনস্ট্রাকশনে আমরা জেনারেলি ইউজ করে থাকি এর প্রপার্টিকে কাজে লাগিয়ে পরে? ওটা বেন্টোনাইট সয়েলের মধ্যে হয়। তাহলে বেন্টোনাইটটা বলছো না কেন? আচ্ছা, বেন্টোনাইটের স্যান্ড কন্টেন্ট টেস্ট হয় জানো? বেন্টোনাইটের না স্যার, এটা জানা নেই। আচ্ছা, বেন্টোনাইটের সাইটে বেন্টোনাইট ইউজ করতে গেলে কি কি টেস্ট করতে হয়? সাইটে বেন্টোনাইট ইউজ করতে গেলে কি টেস্ট করতে হয়? হুম। স্যার আমি এটা প্রপারলি জানি না, গেস করতে পারি। হ্যাঁ, করো। ওইটা বেসিক্যালি চেক করা হয় কি কতটা ফাইন আছে, আর ওটা স্টিকি মানে এটা স্টিকি নেচার আছে কিনা। কি করে ফাইননেস কি করে চেক করবে? ফাইনেন্স তো স্যার আমরা সিভ অ্যানালাইসিস করে করতে পারি। বেন্টোনাইটের সিভ অ্যানালিসিস করবে? কত এমএম এর না সিভ না না, দিয়ে? না না, বেন্টোনাইট তো ফাইন পার্টিকেল স্যার, সিভ তো হবে না তো, জানি না স্যার এটা। এই তাহলে বেন্টোনাইটের যদি আমি গ্রেডেশন করতে যাই, কিভাবে গ্রেডেশন করতে পারবো? এটা জানি না। এই তুমি সয়েলে সয়েল পড়াচ্ছ, তুমি এগুলো তো তোমাকে মুখস্থ রাখতে হবে, মানে ঠোঁটস্থ থাকবে, ঠোঁটস্থ মানে মুখ দিয়ে বেরোবে তোমার এগুলো। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বললে? আমার বাড়ি উলুবেড়িয়া, হাওড়া। উলুবেড়িয়া, হাওড়া। তাহলে তো হাওড়া ব্রিজ নিয়ে পরে একটু প্রশ্ন করা যেতেই পারে। হাওড়া ব্রিজ মানে কোন কোম্পানি বানিয়েছিল জানো? এটা আমি পড়েছিলাম, ভুলে গেছি, এটা ব্রিটিশ কোম্পানি বানিয়েছিল। আচ্ছা, এর আর্কিটেক্ট কে ছিল? আর্কিটেক্টের নাম মনে পড়ছে না। আচ্ছা, উলুবেড়িয়াতে বিখ্যাত শিল্প কি রয়েছে? এতে সেরকম সেরকম স্যার ছোট আর মাঝারি টাইপেরই শিল্প আছে, যেমন এখানে বেসিক্যালি এই উলুবেড়িয়াতে কি আলু চাষ ভালো হয় নাকি? না, আরো সেয়াতে অতটা নাম নেই। তাহলে কি চাষ হয় উলুবেড়িয়াতে? এখানে ধান চাষ হয়। শুধু ধান চাষ হয়, আলু চাষ টালু চাষ হয় না? হ্যাঁ, আলু চাষও হয়। তাহলে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। না না, আলু চাষও হয়, এটা এই শীতকালীন কলকাতার দিকে যে আলু আসে জেনারেলি, সেটা কোথা থেকে সাপ্লাই হয় জানো? কোনো আইডিয়া আছে? ওটা বেসিক্যালি বর্ধমান থেকে হয়। বর্ধমান তো ধানের গোলা বলা হয় বর্ধমানকে, সেখান থেকে আলু আসে? আচ্ছা, তোমার উলুবেড়িয়া অঞ্চলের যে মাটিটা, সেটা কি মাটি জানো? এটা অ্যালুভিয়াল মাটি স্যার। মানে আমি তো জানি না অ্যালুভিয়াল মাটিটা মানে আবার কি। অ্যালুভিয়াল মাটি মানে স্যার যেটা অ্যাকচুয়ালি ডিপোজিট হয়েছে
মানে রিভার ফ্লোর মাধ্যমে, তো ওটা ধীরে 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 ডিপোজিশন হতে হতে আচ্ছা, মানে ওটা তুমি বলছো অ্যাকচুয়ালি গঙ্গার পুরো যত পলিমাটি ছিল সব ওই হাওড়া অঞ্চলে পড়েছে, তাই তো? আচ্ছা, গঙ্গার যে উচ্চস্রোতি যদি বলি, মানে যেটা মোটামুটি ধরো হচ্ছে হরিদ্বার বা এই সমস্ত অঞ্চলে রয়েছে, সেখানে কি কোনোভাবে রিভার ট্রেনিং ওয়ার্ক দরকার হয়? উচ্চস্থানে যেটা বেসিক্যালি যেটাকে বলা হয় রকি স্টেজ বলা হয় রিভারে, হুম। সেখানে রিভারের উইডথটা কম থাকে, জেনারেলি ডেপথটা বেশি হয়, হুম। তো ওখানে রিভার ট্রেনিং দরকার হয় না। রিভার ট্রেনিং বেসিক্যালি অ্যালুভিয়াল স্টেজের মধ্যে যখন আসে রিভার, তখন রিভার ট্রেনিং ওয়ার্কটা আমরা বেসিক্যালি করে থাকি। আচ্ছা, টর্টিওসিটি কি? সরি স্যার, টর্টিওসিটি অডিও সেটি ওইটা মনে পড়ছে না ঠিক, মানে মিন্ডারিং লেন্থ বাই মনে পড়ছে না ঠিক। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখানে কমপ্লিট করা যাক, আমরা আমাদের সময় মোটামুটি কভার করে নিয়েছি। যাই হোক, বলো তোমার কি মনে হলো ইন্টারভিউ দিয়ে? তোমার কি ফিডব্যাক? আমার ফিডব্যাক স্যার, আমার এই কি প্রথম কোশ্চেন? কোশ্চেনটা আমি স্যার, না, না, কোশ্চেন লেভেল কি খুব হাইফাই লাগলো, মানে প্রচুর কঠিন প্রশ্ন করা হয়েছে এরকম মনে হলো? না না, কোশ্চেন রিলেভেন্ট করা হয়েছে। তো ওই প্রথম অ্যান্সারটা স্যার কি হবে, যদি আমার টিচিং এক্সপিরিয়েন্স থাকে, তো আমি এই স্যার ওটা কিভাবে মানে তোমাকে বলি, তুমি যেহেতু টিচিং ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো, তো যেহেতু তুমি যে কাজটা করবে সেটা পুরো প্র্যাকটিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তুমি থিওরিটিক্যাল পড়াশোনা করো আর নাই করো, তুমি এই প্রশ্নটা 100% ফেস করবেই। এটা লিখে রেখে দাও, তুমি ফেস করবে এই কোশ্চেনটা। তো তুমি আগে এইটারই অ্যান্সার আগে নিজে খোঁজো, দেন আমি তো আছি তোমাদের সাথে, তো কন্ট্যাক্টে থাকবোই, যারা ইন্টারভিউ দিচ্ছ তাদের সাথে কন্ট্যাক্টে থাকবো, প্লাস হচ্ছে তাদের যখন আবার তোমাদের শিডিউল হবে তার আগেও তোমাদের আরেকবার করে আমি ইন্টারভিউ একবার হেল্প করব, সাহায্য করব তোমাদের আরেকবার করে ইন্টারভিউ। তুমি আগে এটার নিজে একটা সলিউশন বের করো, কারণ তুমি একটা টিচিং লাইন থেকে, প্রফেশনাল লাইন থেকে একটা জায়গাতে আসছো যেখানে হচ্ছে সুপারভাইজিং প্রফেশনাল তোমাকে হতে হবে। দুটো কাজ সম্পূর্ণ কিন্তু আলাদা। তুমি আজকে তোমাকে আমি যখন চুজ করব, তার থেকে আমি একটা ছেলে যে 5 বছর সাইটে কাজ করছে তাকে চুজ করলে কিন্তু আমি কাজটা বেটার পাবো। তো হোয়াই আই উইল চুজ ইউ, সেটা তোমাকে কিন্তু বেটারমেন্টটা তোমাকে ওখানে আহ, মানে প্রতিস্থাপন করতে হবে। বুঝাতে পারলাম জিনিসটা? তো মানে ডিমোটিভেট হওয়ার কিছু নেই। তুমি সয়েল বা এ সমস্ত জায়গাগুলোতে থিওরিটিক্যালি ওয়েল অ্যান্ড গুড, মানে অন্যান্য যারা আমি ইন্টারভিউ দিচ্ছি বা যাদের কাছ থেকে তোমার কনসেপ্ট এই জায়গাগুলোতে প্রচন্ড ক্লিয়ার, আমি জানি তুমি যেহেতু 5 বছর পড়াচ্ছ তোমার আরো বেশি করে এগুলোতে ডেপথ আছে, হবে। বাট তোমাকে এই জিনিসটাও তৈরি করে যেতে হবে, কারণ তোমাকে তো ওখানে নেবেই হচ্ছে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার। তো তোমাকে তো প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, তোমাকে প্রথম দিন থেকে যেই প্র্যাকটিক্যাল কাজে নামতে হবে। তোমাকে তো কেউ বলবে না যে না তুমি এখানে বসে পড়ে কাউকে পড়াও, লেকচার দাও, এসব কিন্তু কেউ বলবে না তোমাকে। তো আমি কথা কথা বলছি, তোমার অ্যাপয়েন্টমেন্ট এলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার তুমি নিলে, সাইটে মানে তোমাকে প্রথম দিনই হয়তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যাও, তুমি সাইটে চলে যাও। তো হোয়াট উই উইল ডু এট সাইট, আমরা যে সাইটে কি করব? তোমাকে এরকম প্রশ্ন ধরতেই পারে, তুমি একটা জিএসবি 2 মাস 3 মাস পড়ে রয়েছে, তুমি তার উপর ট্যাগ মেরে পরে চালাবে তুমি কি করে? কি কন্ডিশন হয়ে রয়েছে জিএসবি তুমি জানবে কি করে? আর তুমি বলছো 2 মাস পড়ে রয়েছে মানে তার কমপ্লেক্সন বেটার হয়ে গেছে, অন্য কিছু হতে পারে, জল এসে পড়ে হয়তো, যেখানে জল ভিতরে ঢুকে ময়েশ্চার একদম লেভেল খারাপ করে রেখে দিয়েছে। কি করে বুঝবে তুমি? প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে না? তো তুমি আহ, একটা বানাও, একটা ছোট নোট করো, দিয়ে পরে সেখানে লেখো যে এই এই কারণগুলোতে আমি বেটার হতে পারি এখান থেকে, যে আমি এই জায়গায় যে আমি এই জিনিসটাকে অ্যাড করতে পারবো স্যার। আচ্ছা আচ্ছা, আর কিছু? না না না, ঠিক আছে, ওইটা আমি তাহলে প্রিপেয়ার করবো। আর পরে আরেকটা যখন ইন্টারভিউ মানে হবে, তো তাহলে আরেকটা সেটাই, সেটাই। আর এমনি থিওরিটিক্যাল বা সাবজেক্ট ওয়াইজ তো তুমি যথেষ্ট বেটার আছো, সে নিয়ে পরে কোনো প্রশ্ন নেই, সেগুলো তুমি পারবে, জানো। আর 100% তো কেউ পারে না ভাই, ও 100% ভেবেও লাভ নেই। তুমি তৈরি করো যে জায়গাগুলো তোমাকে মানে কেউ বোল্ড না করে দিতে পারে, সেই জায়গাতে যেন তুমি ডিফেন্সটা করতে পারো, সেইটুকু জায়গা তুমি রেডি করো, যে আমি আচ্ছা এটা আচ্ছা। বলবো, এটা বললে আমি এটা বলবো, আর তুমি এই কোশ্চেনটা পাবেই।
তোমাকে ধরবেই, মানে তুমি ওই জায়গাটা যেহেতু তুমি কাজ করে আসছো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।